মার্কা দেখে কি আপনি ভোট দিবেন, নাকি ব্যক্তির যোগ্যতা দেখে ভোট দিবেন? এই প্রশ্নটা বা এই ডিবেটটা আবার এসকালেটেড হয়েছে সোশ্যাল মিডিয়াতে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি বলেছেন যে ব্যক্তি নয়, মার্কা দেখেই ভোট দিবেন, দান চড়া বা দানের শীষ দেখেই ভোট দিবেন, এবং এটাতে ডিবেট হয়েছে। এখন প্রশ্ন হলো, উনার মতামতের সাথে কি মানে আমাদের মতামতের পার্থক্য আছে? এখানে কিছু টেকনিক্যাল সাইড আছে। আপনি যদি ওভারঅল ইন জেনারেল বুঝান, আপনি ইয়াস দ্যার ইজ এ ডিসএগ্রিমেন্ট আনডাউটেবলি, বাট আপনি যদি তার অ্যাঙ্গেলে দেখেন তাহলে তার জায়গা হয়তো বা 19 ঠিক আছে। কীভাবে আছে আমি আপনাদেরকে বলি, এটা নিয়ে আলোচনা করতে চাই। ওয়েলকাম টু দিস লাইভ, যারা এইমাত্র যোগ দিলেন। উনি ফুয়াদ ভাইয়ের উপর এই বর্বরতা সত্যি দুঃখজনক, অবশ্যই দুঃখজনক। এই কাজটি কিছুদিন আগে অনেক মানুষের উপরই করতে যাচ্ছে ফেসিস্টরা। এখন বিএনপির কেউ যদি এই কাজ করে, এর চেয়ে বড় দুঃখজনক ঘটনা আর হতেই পারে না, কারণ তারা নাম্বার ওয়ান ভিকটিম অফ দিস কাইন্ড অফ বিহেভিয়ার বাই ফেসিস্ট অ্যান্ড অথরিটারিয়ান গভর্নমেন্ট। এখন আমরা দেখেছি একদম বিএনপি টপ টু বটম সবাইকে কিভাবে নির্যাতন করা হতো বিগত 17 বছরে, আরও যারা আছেন তাদের সাথে। মানে এখন বলা হচ্ছে যে ধরেন ব্যক্তি আগে না মার্কা আগে। উনার বক্তব্য, উনাকে আমাকে বলছেন, মাসুদ ভাই আপনি যে কথা বলেন এটার তো সম্পূর্ণ বিপরীত, এই বিষয়ে নিয়ে বক্তব্য দেন। আমি বক্তব্য নিশ্চয়ই দেব। প্রথমেই উনি তার বিএনপির দলের মানুষ যারা আছেন তাদের উদ্দেশ্যে বলেছেন, মাথায় রাখবেন বিষয়টা। প্রথমে বলি যে যেহেতু উনি তার নিজের দলের মানুষের প্রতি তার এই দলের নেতা হিসাবে, সর্বোচ্চ নেতা, নীতি নির্ধারক হিসাবে বলেছেন, আমি ধরে নেই তার অ্যাঙ্গেলে হি ইজ রাইট, বিকজ উনি বলছেন তার মানুষকে, উনার মানুষকে, যে আপনাকে আমি নমিনেশন দিয়েছি, তাদেরকে আপনি ব্যক্তি দেখার দরকার নেই, আপনি বিএনপি দেখে বা দান ছড়া দানের শীষ দেখে ভোট দিবেন। কেননা দানের শীষের কারণে আমি এইটা বাস্তবায়ন করব যখন দানের শীষ যাবে। ওই অ্যাঙ্গেলে সঠিক, অ্যাবসলিউটলি ইজ রাইট, বিকজ হি ক্যান সে দ্যাট, বিকজ হি ইজ দ্য লিডার অফ দিস পার্টি। এন্ড উনি বলতে পারেন, উনি কি বলবেন আমি দানের শীষ দিয়েছি, লোকটা খারাপ, তাকে ভোট দিবেন না? এটা তো উনি বলতে পারেন না, যদি ওইভাবে ধরেন আপনি যে তার দলের নেতাকর্মীদের যিনি বলেছেন। বাট যদি ইন জেনারেল কেউ বলে থাকেন, উনি ছাড়া আর যদি কেউ বলেন দলের মানুষ না হয়, আমি সেটার সাথে ডিসএগ্রি করি, এবং আমার আই এম গোয়িং টু ডিফার উইথ দিস পারসন অ্যাবসলিউটলি অ্যাগ্রেসিভলি। ওয়াই? এখন আসি যে টেকনিক্যাল সাইডটা ওনারটা উনি বলেছেন। এখন আসি যে আপনি কি এটা করতে পারবেন, করা উচিত না? ইউ শুড নট ডু দ্যাট ইফ ইউ আর নট এ সিরিয়াস কোর পার্টিজান বিএনপি। কেননা মনে রাখবেন কিছু পার্টিজান মানুষ আছে, পার্টির মানুষ যারা পার্টিজান, আমাদের মতো লিবারেল না, মানে বান্দর আসলে সে তার দলকে এসে ভোট দিবে। দিস আর ভেরি লাইক, এটাকে বলে মানে কোর পার্টিজান, অন্ধ, তারা এটা ছাড়া আর কোনো কিছু বোঝে না। দ্য কোয়েশ্চন is there is anything wrong with it? The answer is may not be wrong, because he loves his party and he thinks his party's agenda is his agenda. I don't care about who is there. So but Bangladesh's in regards to Bangladesh or Bangladeshi point of view, আমি মনে করি আপনি দল এবং মার্কার চেয়ে আপনাকে ব্যক্তিকেই প্রাধান্য দিতে হবে। যদি না দেন তাহলে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা থেকে উত্তরণের পথ আমি অন্তত আপনার সামনে দেখি না এই মুহূর্তে। দ্যাট ইজ দ্য বটম লাইন, একদম ক্লিয়ার এবং ভেরি সিম্পল। কেননা আপনাকে বুঝতে হবে 54 বছর পরেও উই ডু নট হ্যাভ এনি আপনার মানে এস্টাবলিশড ডেমোক্রেটিক সিস্টেম অর ইনস্টিটিউশনস। কেননা এই ইনস্টিটিউশনসগুলোকে তারা বুলুণ্ঠিত করেছেন প্রতি ক্ষেত্রেই। যদি দল, এর কারণ কি? এর মানে হলো দল ঠিক না। যদি দল ঠিকই থাকতো তাহলে তারা এটা বাস্তবায়ন করতেন, মানে বাংলাদেশে ডেমোক্রেসিকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেন। তারা দেন নাই। এর মানে কি? এই কারণেই তারা দেন নাই যে সত্যিকার অর্থেই এই দলে যেটা ক্যারি করে তারা সেটা সহায়ক নয় ডেমোক্রেসি বা রুল অফ ল বা আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বা দুর্নীতিমুক্ত একটা দেশকে উপহার দেওয়ার জন্য। দেয়ারফর আপনাকে বুঝতে হবে এই যেহেতু বাংলাদেশের এই অবস্থা, সেই অবস্থায় যদি পরিবর্তন আপনাকে করতে হয় তাহলে আপনাকে ভালো লোককে, যেহেতু 54 বছরে আপনারা পারেননি, এর মানে হলো এখানে ভালো লোকের অভাব কম, অর্থাৎ ভালো লোকের অভাব এখানে। সুতরাং আপনাকে ভালো লোককে রাজনীতিতে আনতে হবে এবং সংসদে পাঠাতে গেলে এবং রাজনীতিতে নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছাতে হলে আপনাকে ভোট দিতে হবে ভালো লোককে। কেননা এ পার্টি কনসিস্ট অফ পিপল। When you going to send good people means the party will consist of this people, right? So যখন এই পার্টি গুড পিপল দ্বারা হবে তখন পার্টি অটোমেটিকলি গুড ডিসিশন এবং সঠিক সিদ্ধান্ত এবং দেশের স্বার্থে এবং গণতন্ত্রের পক্ষের শক্তি হিসাবে কাজ করবে। যখন আপনি রং মানুষকে ভোট দিবেন, দেখুন
আমি বলছি তো ওনার এই পার্সপেক্টিভ হি ইজ রাইট, বাট লেট মি এক্সপ্লেন ওয়াই আই ডোন্ট থিঙ্ক সো ওয়েন ইউ থিঙ্ক লাইক দ্যাট ইউ আর রং। দ্যাটস হোয়াট আই এম এক্সপ্লেনিং রাইট নাও, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আবার বলছি, এ পার্টি কনসিস্ট অফ individuals, members, MPs, ministers, secretaries, like something like that. এই পার্টি যখন আপনি ধরেন 100 জন মানুষ দ্বারা একটা পার্টি গঠিত, নীতি নির্ধারক দ্বারা এই মানে পার্টি চালাবে, এবং দিস পার্টি উইল ফর্ম দ্য গভর্নমেন্ট, দে আর ইন চার্জ অফ দ্য গভর্নমেন্ট সামহাউ। যদি এই পার্টিতে 80% মানুষ ভুল মানুষ থাকে, রং, অযোগ্য, অপদার্থ মানুষ থাকে, আই ক্যান ব্যাট অন দ্যাট দ্য ডিসিশন উইল কাম আউট অফ দিস পার্টি অন দ্য গভর্নমেন্ট, এভরিথিং উইল বি রং. Bad decision. Why? Because vast majority people right now who are think tanks or in a decision-making position, they cannot bring something good out of their decision because they're the wrong people. আমি আপনাকে এটা বোঝাতে চাই যে আপনি কি গাদার বাচ্চার কাছ থেকে, আপনি কি গুড়ার বাচ্চার বা গুড়ার গাদার বাচ্চার কাছ থেকে কি গুড়ার বাচ্চা আশা করবেন? আপনি আমায় বলেন, আমি এটা আপনাদের কাছে জানতে চাই। এবং আপনি কি গাদার কাছ থেকে গুড়ার দৌড় আশা করতে পারেন, করা উচিত? তাহলে এখন আপনি যদি বলেন যে সমস্যা নাই, আমি গাদা আমার এই জায়গাতে গাদাকে দিবেন, আমি বলেছি আমি গাদাকে দিয়ে গুড়ার কাজ করাতে পারবো, the answer is you cannot do that. It didn't happen in the history of mankind. আপনাকে গুড়ার দৌড়াতে হলে আপনাকে গুড়াকে আনতে হবে, গাদা দিয়ে নয়. So therefore, if it happens, it cannot contain or bring good stuff for the country and for the people. Therefore, it may not be right. I mean, in many occasions, ladies and gentlemen, that's what I can tell you. For example, আমি আবারই বলেছি যে, এবং আপনি দেখেন এই যে আমাদের দেশে এই যে রং ডিসিশন হলো, একটু একটা দিন শেয়ার করলাম, পার্টিগুলা কেন ধরেন কিভাবে পার্টি পরিবর্তন হবে, এই যে পার্টি নিয়ে আমাদের অভিযোগ না, এই পার্টি ভালো না, এই পার্টির ভালো ডিসিশন দিতে পারে না। কেন দিতে পারে না? এই কারণে দিতে পারে না, পার্টি যারা পরিচালনা করেন রং মানুষ। এখন কিভাবে রং মানুষ আসেন? যদি ভোটের রাজনীতি শুরু হয় আর আপনি যদি রাইট মানুষকে ভোট দেন, রং মানুষকে পিছনে ফেলে, দেখুন আপনার ভোট কিভাবে নির্ধারণ করে আগামীর বাংলাদেশ। তখন কি হবে? ভালো মানুষ যাবে, যতই সে ভালো মানুষ পাওয়ারফুল বা টাকাওয়ালা থাকুক না কেন, যদি রং মানুষ হয় ভোট পাবে না। আর যদি ভোট না পায় তাহলে রাজনীতিতে আর রাজনৈতিক দলের ক্ষেত্রে তার গুরুত্ব নাই, কেন তার মানুষ তাকে ভোট দেবে না, তাকে সাইডলাইন করে রাখা হবে। যখন ওই ভোটে নির্বাচিত হতে পারবে, যদি ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়, তাহলে দলের কাছে তার গুরুত্ব থাকবে, বিকজ ক্ষমতায় যেতে চায় পার্টি। এর মানে কি? ভালো মানুষ দ্বারা তখন দল পরিচালনা হবে, ভালো মানুষ দ্বারা যখন দল পরিচালনা হবে তখন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেশের মানুষের পক্ষে আসবে। আর যখন রং মানুষ থাকবে বেশি, তখন রং মানুষের সিদ্ধান্ত আসবে, যেটা আওয়ামী লীগ করেছে। অর্থাৎ বোঝা গেল যে আপনি যখন ভালো মানুষকে ভোট দেবেন মার্কার উপরে উঠে, ফর দ্য লং রান, রাইট? আমি যদি বলি ফর অর এভারলাস্টিং থিঙ্কিং আপনার থাকে, তাহলে আপনাকে মার্কা এবং দলের চেয়েও ভালো মানুষকে ভোট দিয়ে প্রমাণ করবেন। কেন এটা প্রমাণ করবেন? যখনই আপনি দেখবেন যে চতুর্দিকে ভালো মানুষ এবং যোগ্য মানুষের জয় জয়কার, হোয়াটস গোনা হ্যাপেন? তখন এই দলই আবার ভালো মানুষকে নমিনেশন দিবে। আর আপনি যদি খারাপ মানুষকেই নমিনেশন নির্বাচিত করেন, তাহলে প্রমাণ হলো এইটুকুই যে ভালো মানুষ আমার দরকার নাই, তো আমি যাকে বলি তাকে মানুষ ভোট দিচ্ছে। আমার মার্কা দেখে আপনার দেশের কোনো পরিবর্তন এবং আপনার জাতির সামনে এবং আপনার সন্তানের ভবিষ্যতের কোনো পরিবর্তন হবে না, আমি লিখে দিতে পারি। এবং এটা যদি কেউ ব্যর্থ এবং ভুল প্রমাণ করতে পারেন, ওপেন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম সোশ্যাল মিডিয়াতে, প্রমাণ করুন আপনার যদি গার্ডস থাকে যে আমার এই কথাটা মিথ্যা। আমি আবারও বলছি, মনে রাখবেন, এই দেশ পরিবর্তন করতে গেলে আমি আমার একজন সাধারণ জনগণ হিসাবে আমি বলছি, ভুল মানুষকে উনি নির্বাচিত করেছেন এমপির জন্য। আচ্ছা, এটা ওনার ডিসিশন বাই তারেক রহমান। আচ্ছা শুনেন, এটা আমি বলি আপনাকে। সো আমি আপনাদেরকে বলছি যারা আমাকে দেখেন নিয়মিত, দিস ইজ মাই রিকোয়েস্ট টু ইউ, অ্যান্ড স্পেশাল রিকোয়েস্ট, cordial request, and request with great respect, ladies and gentlemen, do not vote for wrong people, vote for good people. আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, যখনই আপনি ভালো মানুষকে নির্বাচিত করবেন, এই ইলেকশন, কেন আমি বলি 50 বছরের জন্য বাংলাদেশ কিভাবে চলবে তা নির্ধারণ করবে এই আগামী ইলেকশন। ওয়াই? বিকজ এই কারণেই যে আপনি যখন ভালো মানুষকে সংসদে পাঠাবেন, ভবিষ্যতের একই দল, একই ব্যক্তি, আপনার যিনি বলছেন বা যারাই বলেন যে আমি মনে করি যে মার্কাটা ইম্পর্টেন্ট, ব্যক্তি নয়, উনি ব্যক্তি খুঁজবেন, উনি খুঁজেছেন, কিন্তু এখন সব খুঁজেছেন, ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করেছেন। তারা অনেক ক্ষেত্রে তারা ইকুয়েশন করেছেন অন্যভাবে, ভুল সিদ্ধান্ত আছেন ডেফিনেটলি, বাট অনেক এবার লেখাপড়া মানুষ জানা মানুষের সংখ্যাটা বেশি তারা দেওয়ার চেষ্টা করেছেন, আপনি কম্পেয়ার করেন গত অন্যান্য সময়ের তুলনায়। সুতরাং এটা দাঁড়ায় যে উনারাই আবার বলবেন লেখাপড়া জানা এবং যোগ্য মানুষ, সৎ মানুষকে দিতে হবে, না দিলে আমরা নির্বাচিত হতে পারবো না এবং মানুষ ভোট দিবে না।
যদি রং মানুষকে আবার প্রত্যাখ্যান করতে পারেন ভোটের মাধ্যমে, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ দল দল করে মানে আকাশে জ্বলবে ইনশাল্লাহ। আর যদি রং মানুষকে শুধু মার্কা এবং দল দেখে ভোট দেন, নিশ্চিত করে বলতে পারি আপনাদের পরিবর্তন বাংলাদেশের জীবনে হবে না। এই জীবনে বাংলাদেশে একটা পরিবর্তন হবে না, আমি আপনাদেরকে নির্ধারণ করে দিতে পারি। কেন জানেন? কারণ রং মানুষ দ্বারা পরিবর্তন ইতিহাসে কোথাও সৃষ্টি হয় নাই, মানে সৃষ্টিশীল কাজ হয় নাই, ধ্বংসাত্মক কাজ হয়েছে। তার উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে শেখ হাসিনা এবং তার যে লেসপেন্সার্স যারা, তাদের দিয়ে উনি প্রতিষ্ঠা করে গেছেন এই বাংলাদেশে। সো লেডিস এন্ড জেন্টলম্যান, ভোট ফর রাইট পিপল, এডুকেটেড, অনেস্ট এবং যারা কমিটেড টু ব্রিং চেঞ্জেস। এর বাহিরে আপনি ভোট দিতে গেলে, আমি বলছি এটা আমি সাধারণ জনগণ হিসেবে বলছি, কিন্তু আমি যদি জনগণ হিসাবে পার্টির মেম্বার হিসাবে পার্টি থেকে নির্দেশ দেই, সেটা আলাদা হতে পারতো, হবে হয়তোবা। কিন্তু এই মুহূর্তে আমি বলছি, আমি মার্কা দেখে নয়, আমি ব্যক্তির একান্ত যোগ্যতা দেখে। আপনি কল্পনা করেন, আপনি 330 জন মানুষ, রাইট? 300 জন মানুষ আপনি টোটাল 300 জন মানুষ ধরলাম নির্বাচিত হয়, আপনি লেখাপড়া জানা সৎ মানুষকে পাঠিয়েছেন এই সংসদে শুধু স্বচ্ছতার দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং আইনের শাসনের শব্দে প্রকম্পিত হবে প্রতিটা সেশন, আমি আপনাকে নির্দ্বিধায় বলে দিতে পারি। আর যদি আপনি রং মানুষদেরকে সংসদে পাঠান, তাহলে প্রতিদিন শুনবেন এই ট্যাক্স ফাঁকি, ওই লোন, ওই প্রোগ্রাম, অর্থাৎ দেশের মানুষের স্বার্থের চেয়ে তাদের ব্যক্তির স্বার্থ, এই যে দুর্নীতিগ্রস্ত, তার স্বার্থটাই প্রাধান্য পাবে সংসদে। এর বাহিরে আর কোনো কিছু হবে না, আমি নির্দ্বিধায় এবং নিশ্চিত করে বলতে পারি। সুতরাং এখানে আমার সাথে আপনার গুণগত পার্থক্য বা আমরা এক ডিসএগ্রিমেন্ট হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং পৃথিবীতে যত পরিবর্তন সাধিত হয়েছে, সেখানে গুড মানুষ দ্বারা এবং ভালো মানুষ দ্বারা এই রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তন হয়েছে। রং মানুষ কোনো পরিবর্তন আনতে পারে না, এবং পরিবর্তনকে ধ্বংস করার কাজে তারা প্রতিযোগিতা করে তারা ধ্বংস করেছেন, যার উৎকৃষ্ট উদাহরণ হলো শেখ হাসিনার বিগত সংসদ এবং বিগত সরকার। লেডিস এন্ড জেন্টলম্যান, তো এর বাহিরে আপনি যেতে পারবেন না। সেকেন্ড থিং হলো যে ধরেন আজকে আপনার আরও একটা গুড নিউজ বাংলাদেশের জন্য। সেটা কি গুড নিউজ? হলো যে আপনার কি গুড নিউজ হলো যে ইউনাইটেড কিংডম, এটা কিন্তু শেখ হাসিনার বিপক্ষে গেল, ভারতেরও বিপক্ষে গেল। এই শব্দটা শুনে না এখন মনে দিয়ে 2029 সাল পর্যন্ত বাংলাদেশের শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারবে বাংলাদেশ ইউনাইটেড কিংডমের মার্কেটে। ইটস এ রিমার্কেবল ডিসিশন এবং একটা গ্রেট ডিসিশন বাংলাদেশের জন্য, মাথায় রাখেন বিষয়টা। এবং আজকে যে ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ, উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এটা তারা নিশ্চিত করেছেন এবং কনফার্ম করেছেন। নট অনলি দ্যাট, 2029 পরেও যেটা হবে সেটা হচ্ছে অলমোস্ট 90%, আপনার কি এই যে পণ্য 2029 পরেও 90% শুল্কমুক্ত হিসাবে বাংলাদেশের পণ্য ব্রিটেনে ঢুকতে পারবে, অর্থাৎ ব্রিটেনের মার্কেটে ঢুকতে পারবে। বিষয়টা খেয়াল করবেন, যে যুক্তরাজ্য থেকে শেখ হাসিনার বিষয়ে বা আওয়ামী লীগের বিষয়ে বা এই সরকারের বিরুদ্ধাচরণ করার উৎসব চলছে, সেই দেশের এই সময়ে সে সিদ্ধান্তটা তাদের বিপক্ষে গেছে এবং একটা রিমার্কেবল সিদ্ধান্ত বাংলাদেশের জন্য। এবং ডেফিনেটলি আওয়ামী লীগের যারা লেসপেন্সার আছেন বা ভারতীয় যারা আছেন, নিশ্চয়ই তারা খুশি না এই সিদ্ধান্তে, খুশি হওয়ার কথা না। কারণ তারা কি চান? তারা চান এখন আপনার পানিশমেন্ট দেওয়ার জন্য। দেখুন জুলকানের স্যারের ভাই, আপনি যদি দেখে থাকেন আমার ভিডিওটা, আপনি গতকালকে বলছিলেন বাংলাদেশকে পানিশমেন্ট দেওয়ার জন্য ভিসা বন্ধ করা হয়েছে, এবং আমি গতকাল প্রতিবাদ করে গেছিলাম। কারণ আমি, মনে রাখবেন, এই ব্রিটেন ইজ ইন মাই হার্ট টু, বিকজ আমি এই দেশের বলতে গেলে আমার একটা যৌবনের শ্রেষ্ঠ সময় আমি পার করেছি এই দেশে, পড়ালেখা করেছি সেখানে, প্লাস আমার যেদিকে তাকাই প্রতি স্টেপে আমার মানুষ আছে এখানে। এটা আমার স্বাভাবিকভাবে আমার মানুষ বলতে আত্মীয় স্বজন, তাদের কথা বলছি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছেন সবাই। আপনি এবং এই দেশ সম্বন্ধে খুব ভালো করে আমি জানি। এই যে আপনি বলছেন যে আমরা গতকালকে এটা একটা প্রপাগান্ডা যে পাকিস্তান এবং বাংলাদেশের জন্য স্টুডেন্ট ভিসা বন্ধ, এটা কিন্তু প্রপাগান্ডা। যারা এটা প্রচার করতেছেন, এটা প্রপাগান্ডা, এটা এই সরকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা করতেছেন এরা, যদিও তারা নিজেদেরকে অনেক শিক্ষিত মনে করেন, ইনফ্যাক্ট দে আর নট, তারা মনে করেন। আমি গতকালকে বলছিলাম সবচেয়ে বেশি স্টুডেন্ট ভিসা অ্যাবিউজ করেছে পাকিস্তান এবং বাংলাদেশ। অনেক আগে বন্ধ হওয়া উচিত ছিল, অনেস্টলি স্পিকিং এতদিন যে হয় নাই, এটাই আমি শুকরিয়া আদায় করি। ফাইনালি তারা, এবং এটার থেকে ভালো জিনিস আসবে কিভাবে, যখনই এটা টাফ হবে তখন আমরা সঠিক পদ্ধতি অবলম্বন করব এবং প্রতারণা কমবে, আবারও দাঁড় খুলবে বাংলাদেশের জন্য, নিশ্চিত করে বলতে পারি। কেননা মনে রাখবেন, বাংলাদেশ ইজ এ সেফেস্ট কমিউনিটি ইন দি ইউনাইটেড কিংডম, বাংলাদেশিরা। এবং আমরা সব জায়গায় প্রতিষ্ঠিত তিনজন মেম্বার পার্লামেন্ট আছে এই মুহূর্তে বাংলাদেশের, এবং বিশাল ইন্ডাস্ট্রি আছে, কার ইন্ডাস্ট্রি, যদিও এটা সিংহভাগই সিলেটিদের অবদান। এবং আজকের ব্রিটেন যেভাবে তৈরি হয়েছে, সেটা বৃহত্তর সিলেটের মানুষই তা তৈরি করেছেন, এবং ব্রিটেনে গিয়ে পা দেওয়ার পরে মনে হবে এটাই আপনার দেশ, এদেশে আপনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশি হিসাবে। ইভেন আপনি কোনোদিন যান নাই এখানে,
কারণ পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে এবং তৈরি হয়ে গেছে অলরেডি। আর যারা সিলেটি আছেন তারা আরো ক্লোজ মনে করেন, কেননা তারা সেখানে পা দিয়েই দেখেন তার ভাই, তার বোন, তার মা, তার বাবা, তার বাতিজা, তার নেইবার্স, তার ক্লাসমেটস, দিস হাউ ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। তো আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে প্রপাগান্ডা, এবং প্রপাগান্ডা হিসাবে, প্রপাগান্ডার উদ্দেশ্য হিসাবে এটা প্রচার করা হয়েছে। আমি গতকালকে কিন্তু প্রতিবাদ করে গেছিলাম, আজকে তার সুস্পষ্ট প্রমাণ। এখন মানে জুলকারনাইন সাহের ভাইকে গিয়ে কেউ জিজ্ঞেস করেন, গতকালকে আপনি এটা বলেছিলেন যে স্টুডেন্ট ভিসা পাকিস্তানের সাথে বন্ধ করে থাকে বিকজ দে ডোন্ট লাইক দ্য বাংলাদেশি গভর্নমেন্ট, ইসলামিক শক্তি আসছে, এই সেই আজিবাজি। তাহলে এই ডিসিশনটা কিভাবে আসলো? এটা তো এর চেয়ে বড় ডিসিশন, রাইট? বিলিয়নস অফ ডলারের মানে আপনার রপ্তানি করবো সেখানে এবং শুল্কমুক্ত। কিভাবে এটা আমাদের বাজারকে আরো বেশি মানে সুপ্রতিষ্ঠিত করবে, ডাইভার্সিফিকেশন হবে এখানে, এটা কি মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট? সুতরাং অনুরোধ করবো আপনারা, আই আন্ডারস্ট্যান্ড আপনারা অনেকের ভিতরে বামপন্থী শক্তি, বামপন্থী মানে জিন আছে, আপনারা ইউ ডোন্ট লাইক দ্যাট, রাইট? সো আপনারা চান সবসময় দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থা বাংলাদেশে এবং সরকার ব্যবস্থা থাকুক, আর আপনারা নিজেদেরকে প্রতিষ্ঠা করেন। প্লিজ এখান থেকে রিফ্রেন ইউর সেলফ টু স্প্রেড প্রপাগান্ডিস নিউজ। অন্ততপক্ষে আমি আপনাদেরকে বলবো, এখন আজকের প্রমাণ হলো গতকালকে নিউজটা বাজে, এবং আমি দেখেন হাউ মাচ অ্যাকুরেট আই এম। জাস্ট থিংক অ্যাবাউট দ্যাট লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা যে আমার দেখেন যারা এবং আমাকে ট্রাস্ট করেন এবং আমার ভিডিও দেখেন, আমি আসলেই আপনারা লেখাপড়া করা মানুষ, এবং লেখাপড়া করা না হলেও জ্ঞানের দিক থেকে শিক্ষিত মানুষ, না হলে আমাকে দেখার কথা না, রাইট? এটা অগুসালো মানুষ এখানে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আপনি কল্পনা করেন যে কথাটা আমি বলেছিলাম, সেই কথাটা দেখেন, কথাটা দেখেন একের পর এক আমি যেগুলো বলি সোশ্যাল মিডিয়াতে এখন পর্যন্ত কেন রং যায় না। বলছিলাম না নির্বাচন হবে, কেউ ফেরাতে পারবে না। একটি কন্ডিশন আছে, নির্বাচন পিছনে যেতে পারে। এই কন্ডিশন না হলে নির্বাচন এই সরকার দিবে, এবং দে আর কমিটেড। এবং আমি জানি, জেনেই বলছিলাম নির্বাচন হচ্ছে। সবাই বলছে নির্বাচন হবে না, না কোনো সম্ভাবনা দেখি না নির্বাচনের। ইউনো, এই দেখেন তারা কতটা রং অ্যাসেসমেন্ট ইন টার্মস অফ পলিটিক্যাল অ্যাসেসমেন্টে, এবং এর সাথে প্রমাণ হলো নির্বাচন বাংলাদেশে হচ্ছে অ্যাস্টনিশিং, অ্যাবসলিউটলি। এবং এই দেখেন এই যে আমি বলছিলাম যে এটা সরকারের উপরে তারা বোঝাতে চেষ্টা করেছেন, যারা এটা শেয়ার করেছেন, মানে বাংলাদেশ সরকারের উপর খুবই ক্ষুব্ধ, আওয়ামী লীগের পক্ষে যায়। এটা স্টুপিড, এটা ননসেন্স। আমি বলছিলাম না এরা রাজনীতির চাইল্ড এখন পর্যন্ত, যদিও তারা নিজেদেরকে পণ্ডিত মনে করেন রাজনৈতিক মানে অ্যাসেসমেন্টে, বাট আমি বলছিলাম চাইল্ড। প্রমাণ হলো আজকে দে আর চাইল্ড টু দ্য পলিটিক্যাল সিস্টেম অ্যান্ড অ্যাফেয়ার্স, নট অনলি ন্যাশনাল বাট ইন্টারন্যাশনাল টু, বিকজ এটা প্রমাণ করেছে ব্রিটিশ গভর্নমেন্ট আজকে। আমি বলছিলাম ইটস নট গোয়িং টু হ্যাপেন। ওয়াই? বিকজ বাংলাদেশের সাথে যে সম্পর্ক, যে প্রতিষ্ঠিত বাংলাদেশ মানে ব্রিটেনের মাটিতে, আনবিলিভেবল। ওইটা আপনি কল্পনা করতে পারবেন না, কারণ এটা আমি জানি। আমি বলছি আমি বৃহত্তর সিলেটের মানুষ, আমি এখানে আমি বছরের পর বছর থেকেছি, পড়ালেখা মেইন স্ট্রিমটাকেই আমি ফলো করতাম সবসময়। এই জন্য আমি আমাকে এত সহজে বাংলাদেশের কোনো সমিতিতে যে মানে মিছিলে মিটিংয়ে সমিতি পাবেন না আপনি, আমি যাই না এগুলোতে, একদম নিষিদ্ধ আমার এগুলো। আমি আই ডোন্ট লাইক দ্যাট, বিকজ এখানে যাওয়ার পর একদিন গেছিলাম, ভুল ইতিহাস বলেছে 1 ঘন্টা শুনেছি, এগুলা প্রতিবাদ করে নেই, কারণ একটা সভা সমিতি গিয়ে এটা প্রতিবাদ করার জন্য যাইনি, একটা পরিবেশ এনভায়রনমেন্ট। সো হেয়ার্স দ্য স্টাফ গেল একটা। সো ইটস এ গ্রেট নিউজ লেডিস এন্ড জেন্টলম্যান বাংলাদেশের জন্য। এবং মানে এত কিছু প্রচার প্রপাগান্ডা এবং টিলিপ সিদ্দিকির ইস্যু নেওয়ার পরেও here's the stuff, ladies and gentlemen. You should be charmed. You should be, I mean, honestly speaking, আমি যদি বলি feel very good. Why? Because দেখেন আমি তো মনে করেছিলাম, বা আমরা অনেকে সন্দেহান ছিলাম যে টিলিপ সিদ্দিকি কেন্দ্রিক বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে, বাংলাদেশের সাথে মানে পানিশমেন্ট দিতে পারে ব্রিটিশ গভর্নমেন্ট যেহেতু। কিন্তু দেখেন এটা যে সত্যিকার অর্থে it didn't work, and compared to 1 second টিলিপ সিদ্দিকি and আওয়ামী লীগ's propaganda, because এটা প্রমাণ করেছে এই কাজটা কতটা রিমার্কেবল। মাসুম ভাই, যদি শফিকুর রহমান বলে দাড়িপাল্লা মার্কা দেখে ভোট দেবেন, তাহলে কি বলতেন একটু বলবেন? আমি আবার বলছি, আমি দাড়িপাল্লাকে আমি দেখি না, আমি সৎ এবং যোগ্য মানুষ দেখি। এটা আমার স্লোগান, কিন্তু মাথায় রাখবেন, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সৎ, যোগ্য, কমিটেড, হু মানে অন্ততপক্ষে সৎভাবে এবং রাজনীতি বুঝে লেখাপড়া করা মানুষ, আমি এদেরকে প্রমোট করে থাকি। কারণ আমি মনে করি না, ইট ইজ ওয়াইডলি বিলিভড, ওয়েল এস্টাবলিশড, রাজনীতিতে when you is a member of parliament or a minister or in the government, you need education. Bye. Please don't misunderstand me, don't take me otherwise. লেখাপড়ার বাইরে আপনি এই জায়গাতে মানে সফলতা পাবেন না আপনি, ইট ইজ ইম্পসিবল। বাংলাদেশে মনে করা হয় রাজনীতিবিদ এই সেই, নো, ইউ ক্যান নট ডু দ্যাট। এক্সেপশন কিছু মানুষ আছে, কম লেখাপড়া হতে পারে, কিন্তু রাজনৈতিক জ্ঞান বা পরিধি মানে অন্যভাবে পড়ালেখা করেছে, প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই হয়তো কম একটু, কিন্তু এরা নিজেকে রাজনৈতিক দীক্ষিত করেছে। বিভিন্ন দেশের কম্প্যারিজন বা কম্পেয়ার করার ক্ষমতা তাদেরকে আল্লাহ দিয়েছে। এদের ক্ষেত্র ছাড়া আমি মনে করি না এখানে ইটস নট পসিবল, বিকজ ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড স্টাফ এন্ড ইউ নিড টু রিড। আপনি জাতিসংঘের জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি বিল তৈরি করা, বিলের জন্য প্রস্তাব করা, এটাকে এক্সপ্লেইন করা, কম্প্যারিজন করা, এই জন্য এডুকেশন, ইউ নিড এডুকেশন, ইউ ক্যান ডু দ্যাট উইদাউট হ্যাভিং এডুকেশন, সরি টু সে দ্যাট, ইউ নিড ইট। এবং সৎ এবং অ্যাবাভ অল, শুধু এডুকেশন নয়,
রাজনীতিবিদ হতে গেলে রাজনৈতিক গাটস থাকতে হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, হুমেন অ্যাব্রোড, ইন্টারন্যাশনাল পলিটিক্সও জানতে হবে আপনাকে। আমি তো বললাম, আপনি গিয়ে আপনার যাদেরকে এমপি হবেন 100 জনকে মানে আপনি এক জায়গাতে আনেন, জিজ্ঞেস করেন সেনেটর এবং কংগ্রেসম্যানদের মধ্যে পার্থক্য কি ইউএস। তখন সে আপনাকে জিজ্ঞেস করবে, জানে না তো, জিজ্ঞেস করবে আমেরিকার সেনেটর এবং কংগ্রেসম্যানদের সম্বন্ধে আমরা জানতে হবে কেন? আপনি কি আমেরিকার দালাল? ওটাই বলবে, কিন্তু এটা আমি জানি, জিজ্ঞেস করে দেখেন, এটাই বলবে আপনাকে, এবং এটা আমি জানি, এটাই বলবে। সে জানে না এটার অর্থটা কি, এটা কেন জানতে হবে, আমার কেন জানা উচিত, রাইট? সো এটা বর্তমানে সবচেয়ে বড় আমাদের রিয়েলিটি বাংলাদেশের জন্য, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এটা গেল একটা। আর আরও একটা জিনিস আমি আজকে আলোচনা করতে চাই, আমি আসছি আপনাদের পয়েন্টটাকে যদি কোনো সোজা ভাই গে আচ্ছা স্যারে এখানে শিক্ষাগত যোগ্যতা বলেননি আপনি। পিনাকি স্যার বলেছেন আপনারা যারা মিডিয়াতে কাজ করতে চান ভালো এবং অনেক ভালো, এই জনাব আপনাদেরকে ধন্যবাদ জানাই বা থ্যাংক ইউ সো মাচ। এখানে একটা জিনিস বলি ভাই, আপনি কাদের বা কাজের সৎ করে মনে করছেন কি প্লিজ? এটা আপনি বারবার কিন্তু একই প্রশ্ন করতেছেন আমার কাছে উত্তর নেওয়ার জন্য, স্পেসিফিক উত্তর। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমি যা বলেছি, যে দলই হোক না কেন সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিবেন, এদের জন্য কাজ করবেন, এটা আমি প্রথম কথা। সেকেন্ড থিং আসছে আরেকটা জিনিস দেখেন, এখানে রিসেন্টলি আমি প্রবাসীদের উদ্দেশ্যে আমার দুটো বক্তব্য এখানে আছে। রিসেন্টলি দেখলাম প্রবাসীদেরকে নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে, যেগুলা সত্য না এগুলা। কিন্তু এর মানে না, আমার এই কথার অর্থ না যে প্রবাসীদেরকে আসমানে উঠিয়ে দিয়েছেন এই সরকার। নাও, আমরা প্রবাসীরা যা চেয়েছিলাম, সরকার অনেকগুলা বিষয় দ্বারা কাছে যেতে পারেন না। এই জন্য আমি আসিফ নজরুল উপদেষ্টা আসিফ নজরুল সাহেবকে আমি দুষতেছি, এবং আমি ওনাকে যদি নেক্সট সময় আমার দেখা হয় ওনার সাথে, আমরা এই প্রশ্নগুলো তুলবই ওনার সামনে। আমরা মনে করি যে এখানে আমূল পরিবর্তন, যারা ড্রাস্টিক রিফর্মস দরকার ছিল এই সেক্টরে, এটা আমরা পাইনি। তবে এতটুকু বলি, ওই যে সিম নিবন্ধনের বক্তব্য যেটা বলছেন যে প্রবাসীদের জন্য 2 মাসের বেশি, এটা প্রবাসীদের জন্য না, এটা এমন কিছু মানুষ এখানে জড়িত হয়েছে প্রবাসী কেন্দ্রিক, যারা জানেও না কোনো কিছু, আর সরকারের বিরুদ্ধে অপপ্রচার। ওই যে বললাম, এরা বিভিন্ন দলের সাথে যুক্ত, কিন্তু অতীত ছিল বিভিন্ন দলের দালালেরা। তো এরা কি বলছে, এটা শুধু এটা প্রবাসীদের জন্য না, এটা সব বাংলাদেশিদের জন্য। 16 ডিসেম্বর থেকে আপনাকে এটাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো হোয়াট? কেন? তাহলে সমস্যা কোন জায়গাটা আমি তো বুঝি না। এটাতে আপনার সমস্যা কোন জায়গায়? করলে কি সমস্যা? কে বলেছে এটা সমস্যা আপনাকে? এটা কে বললো? সমস্যা কেন? আমি গেলে তো আমি করবো, আমার কি কোনো সমস্যা হবে? এই যে হুমকি দামকি দেভাবে এখন সাইবার ক্রাইম হচ্ছে, বর্তমানে ভয়ঙ্কর সাইবার ক্রাইম হচ্ছে বাংলাদেশে, এটার জন্য এটা দরকার, এটাকে আমি সমর্থন করি। সেকেন্ড থিং বলছেন সরকারের ক্ষেত্রে, আমি আপনাকে মনোযোগ দিয়া এই অংশটা, প্রবাসী যারা আছেন মনোযোগ দিয়ে দেখবেন। আমি জানি আপনার প্রবাসীরা আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের। আমি প্রবাসীদের জন্য কাজ করি, এবং আপনি মনে রাখবেন প্রবাসী কেন্দ্রিক যত রিফর্মসের কথা উঠছে, I was the person who raised this 8 years ago. আমি একটা সংগঠনও করেছিলাম, রেমিটেন্স ফাইলস অফ বাংলাদেশ করেছিলাম না, এখনো আছে। এটা কার্যক্রম আমরা আরো গতিবৃদ্ধি করার জন্য বদ্ধপরিকর, যে কোনভাবে হোক না কেন। আমি আপনাকে বলি, এই যে যত কথাবার্তা প্রবাসী কেন্দ্রিক, এগুলা কেউ বলে নাই, দেখাতে পারবে না 5 বছর আগে কেউ এগুলা উচ্চারণ করেছে। আমি বলেছি, আমি তুলেছিলাম, এগুলো আজকে আকাশে বাতাসে প্রতি শব্দ উঠতেছে। প্রথম কথা হলো যে আপনি ধরেন রেজিস্ট্রেশনের বিষয়ে কোনো কথাই হতে পারে না, এটা কোনো শব্দই এখানে আমরা কথা বলা উচিত না প্রবাসী দ্বারা। কিন্তু কে আপনাদেরকে মাথার মধ্যে এটা এই বিষটা ঢুকিয়ে দিয়েছে? এবং রেমিটেন্স শাটডাউন এটা আমরা সকলে মিলে স্বৈরাচার সরকারের আমলে আমরা করেছিলাম। উঠেই রেমিটেন্স শাটডাউন, এক্সট্রিম সিনারিও ছাড়া এই পদক্ষেপ কেউ নেবেন না। আপনারা রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছেন, রেমিটেন্স আরো বেশি গেছে আপনাদের এই সময় এখন। তাহলে আপনারা ফালতু বললেন না? প্রবাসীদের একটা ইজ্জত আছে, এটা ক্ষুণ্ণ করবেন না, মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। দেব আমরা, আমাদের এটা একটা অস্ত্র। তবে আমরা এটা বাংলাদেশের সার্বিক পরিবর্তনে আমরা কাজে লাগাবো। যা উঠেই রেমিটেন্স শাটডাউন, ইটস নট গোনা ওয়ার্ক। কারণ এটার একটা অর্থ আছে এবং সময় আছে, মোমেন্টাম আছে। উঠেই আপনার এটা পাগলামি। সেকেন্ড থিং হলো, আগে প্রতিবাদ করবেন। আমরা প্রতিবাদ করি নাই শেখ হাসিনার সময়, আমরা বছরের পর বছর প্রবাসীরা প্রতিবাদ করেছি। কারণ আপনাদের সিরিয়াস অবদান কিন্তু এখানে এই ফেসিজমের কে পরিবর্তনের ক্ষেত্রে। যারা বলছেন এখন, যারা মাঠে ছিলেন, তারা তো সেদিন আসছেন, কিন্তু আমরা যারা আন্দোলন শুরু করেছিলাম প্রবাস থেকে বসে, তখন তাদের ফেসবুকও ছিল না, যারা মাঠে ছিলেন বর্তমানে যারা জুলাই যুদ্ধ, যারা অন দ্য গ্রাউন্ডে ছিলেন, অনেকের অ্যাকাউন্টই ছিল না তারা, সত্য কথা। এখন শুনেন, আপনাদের অবদান অস্বীকার করার নাই, কিন্তু এই অবদানকে কোনো ব্যক্তি যেন কখনোই আপনার অ্যাবিউজ না করতে পারে বা মিসইউজ না করতে পারবে, সচেতন রাখতে হবে। প্রথম কথা হলো, সরকার বলছেন যে শেখ হাসিনা একটি ফোনের কথা বলছিল, শেখ হাসিনা থাকতে আমরা প্রতিবাদ করছিলাম। এই সরকার তারা দিয়েছেন 2টা ফোন দিয়েছেন, আপনি নিতে পারবেন। কিন্তু আমি মনে করি 2টা নয়। ওই ক্ষেত্রে আমার এই এখন পর্যন্ত বিটিআরসি, মনে রাখবেন বিটিআরসিতে দালাল আছে, বাংলাদেশের ফোন মার্কেটের যারা আছে, তারা করে কি, তারা যেটা করে, তারা এদের সাথে যোগাযোগ করে টাকা পয়সা দিয়ে এই আইন আনে যেন মানুষ বাংলাদেশ থেকে গিয়ে ফোন কিনে। মনে রাখবেন, এবং যেহেতু বৃহত্তর পরিসরে প্রবাসীর আমরা আছি, আমরা ফোন কিনি, সুতরাং এটা
যুগসাজশ এবং সিন্ডিকেটের ফল বলে আমি মনে করি। আমি মনে করি বাংলাদেশের প্রবাসীরা মিনিমাম 3টা ফোন নিতে পারবে, নেওয়া উচিত মিনিমাম। যে পরিমাণ কন্ট্রিবিউশনস এই দেশকে আমরা টিকিয়ে রেখেছি এবং এই দেশ টিকে আছে প্রবাসীদের জন্য, সেই ক্ষেত্রে 2টা ফোন এবং প্রবাসীদের জন্য এই নিয়ম হতেই পারে না, এটা অনুচিত বলে আমি মনে করি। এবং এই ক্ষেত্রে আমার ডেফিনেটলি আমি ডিসএগ্রি করি গভর্নমেন্টের সাথে, এবং এটা আলোচনা করতে পারে যেহেতু আমাদের উই হ্যাভ অ্যাক্সেস টু দ্য গভর্নমেন্ট, রাইট? অফিসিয়ালস যারা নীতি নির্ধারক আছেন, আমরা তাদেরকে বলবো, আমরা তারা বলতে পারি এটা। কিন্তু অযথা আননেসেসারি এমন কিছু মানুষের ষড়যন্ত্রে প্রপাগান্ডায় পা দিবেন না যা আমার আপনার বিরুদ্ধে যায়। মনে রাখবেন, এই গভর্নমেন্ট আমাদের প্রতিবাদ করতে হবে, অনেক জিনিস হয় নাই। আমরা আমূল পরিবর্তন চাইছিলাম, ড্রাস্টিক রিফর্মস প্রবাসীদের ক্ষেত্রে, বিদেশের সার্ভিস গ্রহণের ক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে। তারা অবশ্যই আমরা ধন্যবাদ দিই, আমাদেরকে তারা ভোটাধিকার দিয়েছেন, বা আমাদের ভোটাধিকারের জন্য তারা চেষ্টা করেছেন এই সরকারকে এবং আপনার এই নির্বাচন কমিশনকে আমরা এটা দিই আপনার। সো আমি এতটুকু মনে করি। এরপরে ধরেন আরও অন্যান্য বিষয় আছে, ধরেন লাগেজ কাটা এখনো বন্ধ হয় নাই, মানে এয়ারপোর্টের মানে বিভিন্ন ধরনের মানে আপনার হয়রানির শিকার হচ্ছেন, এগুলো আমূল পরিবর্তন আসে নাই, যেটা আমরা আশা করেছিলাম এই সরকারের আমলে। সুতরাং এই জায়গাতে আমাদের কথা আছে, এবং যিনি উপদেষ্টা আছেন প্রবাসী কল্যাণ থেকে শুরু করে যারা আছেন, আমরা তাদেরকে দুষছি এবং তাদেরকে দায়ী করব, এবং অনতি বিলম্বে এটার চিরতরে সমাধান করার জন্য আমরা এই সরকারকে অনুরোধ জানাচ্ছি, এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন। এই একটা ছাড়া বাকি যে 2টা, এ বিষয়ে কোনো কথাই বলা যাবে না। তবে মোবাইলের ক্ষেত্রে ডেফিনেটলি প্রবাসীরা কথা বলা উচিত, এবং আমি মনে করি এটা ওইভাবে না, সুন্দরভাবে আমরা উপস্থাপনা করতে হবে গভর্নমেন্টের কাছে। লিসেন, মানে আপনারা শেখ হাসিনার সরকারের সময় যেভাবে ছিল এভাবেই রেখে দিয়েছেন। বিশেষ করে এয়ারপোর্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা এখনও দেখছি না 100% কোনো পরিবর্তন এখানে চলে আসছে, বিন্দুমাত্র নাই। তারা বলছেন থার্ড টার্মিনাল হলেই লাগেজ হ্যান্ডেলিংটা বিদেশিরা যখন পরিচালনা করবে আমূল পরিবর্তন হয়ে যাবে আমি মনে করি, এবং এটা অনতিবিলম্বে কাজ শেষ করে এরা মানে এটা মানে উদ্বোধন করা দরকার বলে আমি মনে করি এই সরকারের। তখন আমরা অন্ততপক্ষে যেহেতু বিদেশিরা লাগেজ হ্যান্ডেলিংটা করবে, যেটা আমরা বলে আসছি, তাহলে অন্ততপক্ষে আমরা এখান থেকে এই হয়রানি থেকে আমরা মানে মুক্তি পাবো। আর অন্যান্য ক্ষেত্রে প্রবাসীদের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রায়োরিটি দেওয়া উচিত ছিল, যেগুলো তারা বলেছেন তারা দিচ্ছেন, তারা দিবেন, কিন্তু আমরা আশানুরূপ পরিবর্তন এই সেক্টরে আমরা যেভাবে আশা করেছিলাম ড্রাস্টিক রিফর্মস আমরা সেটা পাই নাই। এটা সরকারকে আমরা অনুরোধ করবো, সরকার যেন অনতিবিলম্বে এই কাজটি করেন। আচ্ছা, সো দিস ইজ হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আবারও একটা জিনিস বলে রাখি যে প্রপাগান্ডায় কান দিবেন না, আগে জানবেন, প্রতিবাদ করবেন, উঠি যে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না, এতটুকু আমি আপনাদেরকে বলি। এবং আমরা আশা করি ভবিষ্যতে সরকার যারা যাবেন তারা ভালো মানুষ এই সেক্টরে দিবেন, এবং এটা পরিবর্তন হবে, লেডিস এন্ড জেন্টলম্যান। আর আমি আপনাদেরকে বলি, আজকে প্রবাসী যারা আছেন, আমি এই বিষয়টা আমার নজরে এসেছে গুরুত্বপূর্ণভাবে। আমি দেখি কাকে আনা যায়, কার সাথে কথা বলা যায় ডাইরেক্টলি। There are many access, definitely we can, let's see how I can avail this opportunity, definitely. মনে রাখবেন, আবারও বলছি প্রবাসীদের উদ্দেশ্যে, আপনারা এই দেশকে খাওয়ান, আপনারা এই দেশকে পড়ান। এই দেশ যদি আপনারা না থাকেন, বাংলাদেশ একটা ভিক্ষার জুলি হবে, মানে ভিক্ষুকের জুলির মতো হবে। আমি এটা মাথায় রাখবেন আপনারা। কারণ সুতরাং আপনাদের অধিকার নিয়ে কোনো আইন কানুন ওই অর্থে, তবে এতটুকু বলে রাখি, আনলিমিটেড করে দিলে বাংলাদেশের যে মার্কেট আছে এটার মানে, এবং মানে এটা যেটাকে আমরা বলি যে এখানে প্রতারণার সুযোগ আসবে। দেখবেন যে এক একটা করে 3টা-4টা করে মোবাইল দিচ্ছে অবৈধভাবে, ট্যাক্স না দিয়ে, মানে মোবাইল ঢুকবে বাংলাদেশে, মার্কেটটাকে একদম সয়লাভ করে যাবে, কেননা দুর্নীতিগ্রস্ত মানুষের অভাব নাই এই জায়গাতে। সুতরাং আমি মনে করি এটা আমাদেরকে so that's what it is. Let's talk about বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া স্টিল আন্ডার ট্রিটমেন্ট। আমরা তার মানে রোগমুক্তি কামনা করি এবং আশা করি উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন, এটা আমরা জানি। তবে আমরা আশা করি মানে বিএনপি যারা নীতি নির্ধারক তারা এটাকে সুস্পষ্ট করবেন, কারণ এটা নিয়ে লুকোচুরি করার কোনো দরকার নেই। লুকোচুরি করলে এটা বিএনপির বিপক্ষেই যাবে, কারণ বেগম খালেদা জিয়া দলমত ধর্ম বর্ণ সবার উপরে এখন এই মুহূর্তে, মানে একজন ব্যক্তি হিসাবে সবার ইমোশন আছে তার জন্য, ডেফিনেটলি। এবং এটাই তার সবচেয়ে বড় মানে প্রাপ্তি রাজনীতির এই শেষ জীবনে এসে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো মাসুম ভাই, জামায়াতে ইসলামে ক্ষমতা আসলে কি ক্ষমতা ধরে রাখতে পারবে, কি মনে হয় আপনি একটু বলবেন? সুন্দর প্রশ্ন করেছেন। জামায়াতে ইসলাম ক্ষমতা আসলে ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা, আপনাকে আমি জিজ্ঞেস করি, জামায়াতে ইসলাম ক্ষমতা আসলে ক্ষমতায় মানে ধরে রাখতে পারবে না কেন মনে হয় আপনার কাছে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। তারপরে যদি আপনার প্রশ্ন হয় যে ধরেন বিএনপি বা আওয়ামী লীগ তারা এক হয়ে গেলেন, জামাতের বিরুদ্ধে তারা আপনার আন্দোলনে নামলেন, এটা হতে পারে। তবে একটা জিনিস মনে রাখবেন, জামাত যদি 6 থেকে 9 মাস যদি ক্ষমতায় যায় এবং টিকে থাকতে পারে, তাহলে বাংলাদেশের মানুষকে আন্দোলনে জামাতের বিরুদ্ধে নামাতে পারবেন না। কেন নামাতে পারবেন না? কারণ মানুষ যদি মানে ভিন্ন মানে বা নতুন কোনো অর্থাৎ সরকারের স্বাদ পায়, বা
যেটাকে আমরা বলি শাসনের স্বাদ পায়, সেটা হয়তো গতানুগতিক রাজনীতির বিপক্ষে যেতে পারে। তবে এতটুকু বলে রাখি, কনসার্নটা লেজিটিমেট। ওয়াই? বিকজ মনে রাখবেন এখানে ভারত আছে যেহেতু, তারা চাইবে না কখনোই এভাবে। আমি সম্পূর্ণ বিরুদ্ধে অবস্থান করি। আমি জামাত বুঝি না, দল বুঝি না। আমি বুঝি আপনি নির্বাচন করবেন, মানুষ যদি ভোট দিয়ে একটা মাংকিকেও নির্বাচিত করে, তার প্রতি আমার রেসপেক্ট থাকতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এটাই হলো সবচেয়ে বড় সেন্টিমেন্ট এবং আপনার এই ইমপ্রেশন থাকতে হবে। এখানে জামাত গেলেই কি না গেলেই কি আমার জানে, তারা যদি মানুষের ভোটে ক্ষমতায় আসে ওয়েলকাম, না যদি আসে সেখানে তারা বিরোধী দল থাকবে, নট এ প্রবলেম। এটাই আমি মনে করি। এবং এখানে মানে এই করেছে সেই করেছে, 54 বছর পরে স্বাধীনতার এসে আমি এটা দ্বারের কাছে নাই। আর যেহেতু আমি একজন রিফর্মিস্ট এবং আই আন্ডারস্ট্যান্ড পলিটিক্স, অ্যান্ড আমি এ ভেরি কন্টেম্পোরারি ম্যান, আই অলওয়েজ ওয়ান্ট টু সি এ বেটার বাংলাদেশ। অনেস্টলি স্পিকিং, বা আমি কারো দালালি করি না, বাট আমি ধরেন এই যে এগুলা না যে রাজনীতির বুঝি না, কিন্তু নিজেকে অনেক পণ্ডিত মনে করি রাজনীতিতে। আমি যেহেতু ওই দ্বারের গোষ্ঠীর ভিতরে পড়ি না, আমি মনে করি যে আমি এটাই আমার মানে নির্বাচিত হবে। আমি এখন 71 দেখতে চাই না, 72 নিয়ে দেখতে চাই না। আমি দেখতে চাই প্রগ্রেসিভ এবং পলিসি বেসড রাজনীতি এবং মানে শাসন ব্যবস্থা। এর বাহিরে আর আমার চিন্তা করার কোনো সুযোগই নেই। রাজনীতিবিদরা 54 বছর পরে এসে দেশকে মানে বিভাজন বা বিভাজিত করার মতো ঘটনা ঘটিয়ে দেশটাকে তারা শেষ করে দিয়েছেন। এই যে আজকে ধরেন আমি দেখলাম যে আনোয়ার হোসেন মঞ্জু, আপনার এই যে কি বলে এটাকে, এই আপনার উনি একটা মানে তারা একটা মূর্ছা বা এটা কি বলে এটাকে মানে বাংলাতে ধরেন একটা গঠন করেছেন, মানে জাপার সাথে ওই যে আনিসুল মাহমুদ এবং আনোয়ার হোসেন মঞ্জু। আমি জন্মের পর থেকে আমার যেদিন মানে একটু বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি আনোয়ার হোসেন মঞ্জুকে দেখেছি মন্ত্রী এরশাদ সাহেবের আমলে। বুঝলেন আপনি? এই বদলুক এখনও আছে রাজনীতিতে। আমি আনোয়ার হোসেন মঞ্জু আপনাকে আমি এতটুকু বলতে পারি যে আমি অত্যন্ত মানে দুঃখ বা আক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আপনার রাজনৈতিক সার্ভিস আমাদের দরকার নেই। প্লিজ রিটায়ার অ্যান্ড স্টে অ্যাট হোম and expect something better for your own life, right? আপনার রাজনৈতিক সার্ভিস বা রাজনীতির কোনো ধরনের কিছু আমাদের বাংলাদেশের জন্য নাই। আপনারা আমাদেরকে যা দিয়েছেন 54 বছরে, আমরা সেটা দেখেছি। আমরা নতুন প্রজন্ম, আমরা জানি আপনারা কি দিয়েছেন এবং কি দিতে পারবেন। সুতরাং আমি মনে করি আপনার এই বয়সে এসে রাজনীতি করা তো দূরে থাক, গড়ে বসেন, আল্লাহ নবীদের নাম নেন আর সুন্দর একটা মৃত্যুর জন্য অপেক্ষা করেন। আপনার কোনো রাজনৈতিক দর্শন আমাদের দরকার নেই, কারণ 54 বছর পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেন নাই আপনার রাজনীতিবিদরা। আপনাদের এই রাজনীতিকে আমি ধিক্কার দেই, এন্ড আমি বলেছি মানে থুতু নিক্ষেপ করি আপনাদের এই রাজনৈতিক ব্যবস্থার উপরে। কেননা এটা একটা ফেইল্ড রাজনীতি। আপনারা রাজনীতি করেছেন আপনাদের নিজেদের জন্য। আর মানে মানে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব, আমি আপনাকে বলি, ধরেন আপনি তো সারা জীবন রাজনীতি কেন করবেন? আপনি কি মনে করেন না যে আপনার জায়গা অন্য কোনো নতুন প্রজন্মের কেউ আসুক? এটা কি আপনার মনে করা উচিত না? যদি আপনি মনে করেন না থাকেন, এটাই আপনার সবচেয়ে বড় রাজনৈতিক ভ্রান্ত ধারণার উপরে আসেন। সুতরাং ইউ আর এ ফেইল্ড, আমি যদি বলি পলিটিশিয়ান, সুতরাং আপনি রাজনীতি করার দরকার নেই। আমি আবার বলছি যে রাজনীতিবিদ যারা সারা জীবন রাজনীতি করেছেন, এখনও আছেন 40 বছর রাজনীতিতে, 50 বছর রাজনীতিতে, দয়া করে আমি আপনাদেরকে বলছি আপনারা রিটায়ার করেন, আপনারা পেনশন নেন। আর যদি পেনশন সরকারের না দেয়, আপনাদের পেনশন দরকার নাই, কারণ আপনারা যারা রাজনীতি করেছেন কেউ গরিব হন নাই, বরং আপনাদের যা টাকা পয়সা বানিয়েছেন এর আরও 100 বংশ আপনারা খেয়ে ফুরাতে পারবেন না, এই যেভাবে আপনারা করেছেন। সুতরাং রিটায়ার, স্টে হোম। আপনার সার্ভিস রাজনীতি আমাদের দরকার নেই বাংলাদেশের। আমি মনে করি এটা আমাদের জন্য বিষ। আপনাদের চিন্তা চেতনার যে রাজনীতি, এগুলো বিভিন্ন দেশের দালালির রাজনীতি। উই ডোন্ট ওয়ান্ট দ্যাট, উই ডোন্ট নিড দ্যাট। জাস্ট রিটায়ার, স্টে অ্যাট হোম। দ্যাটস হোয়াট ইট ইজ ফর মি, লেডিজ এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে এন্ড সি ইউ টুমরো অন টাইম, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।